শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশগ্রহণ। প্রধান উপদেষ্টার আশেপাশের মানুষের নির্বাচন বিলম্বের ছক কষছেন অভিযোগ জয়নাল আবদিনের। ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। এবং নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শেষ, রায় 1 জুন। ডাক্তার জুবাইদুর রহমানকে জামিন দিলেন হাইকোর্ট। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণকালে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি। আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার, কেমন পরিবেশ ও সমাজ তার প্রতিষ্ঠা করতে চায় সে সম্পর্কে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা। তিনি বলেন, আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয়, বরং ব্যবসার জন্য। ব্যবসা কেন্দ্রিক এই সভ্যতা আত্মঘাতী এবং তা টিকবে না। অনুষ্ঠানে চবি কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার উপাধিতে ভূষিত করেন। চবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার অধ্যাপক ইউনূসের হাতে ডিলিট সনদ তুলে দেন। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার প্রেস ক্লাবে ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোনোভাবেই যেন নির্বাচন বিলম্বিত না হয় সে ব্যাপারে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার আশেপাশের মানুষই নির্বাচন বিলম্ব করার ছক কষছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ভোটের অধিকার থেকে দীর্ঘ সময় ধরে বঞ্চিত দেশের মানুষ, ফলে বিভিন্ন সংগঠন থেকে দাবি উঠছে দ্রুত নির্বাচনের। সেই দাবির আলোকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা সভার আয়োজন করে ফার্মেসি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের প্রতিনিধির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের অধিকার আদায়ের জন্যই বিগত বছরগুলোতে হত্যা, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছেন বিএনপি নেতারা। 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনের শরিক হয়ে আত্মহতি দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। ঠিক, তাদের দাবি একটা, 2018 সালের দিনের ভোট রাতে আর হবে না। 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে, এমন ভোট আর হবে না। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে প্রধান উপদেষ্টার আশপাশ থেকেই নির্বাচন বিলম্বের ছক কষা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্ত্বের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনাকে। আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়। নির্বাচনকে বিলম্বিত করে এমন কোন আচরণ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। এই দেশে এক মাথা এক ভোট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যদি নির্বাচনের সুষ্ঠু দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার রাতে এই ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা কাকরাইল এলাকায় অবস্থান নিয়েছেন। এর আগে 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত, বাজেট বৃদ্ধি সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করছে যাবে শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা।
মিছিলটি কাকরাইল এলাকায় পৌঁছলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। এ ঘটনায় আহত হন কয়েকজন। এদিকে প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কিছু একটা ঘটলে যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না। এক্ষেত্রে সরকার কঠোর হবে। জামায়াতের নিবন্ধনের প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১ জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধনের প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। নিবন্ধন শুনানিতে আইনজীবী বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষ করে রায়ের জন্য ১ জুন দিন ধার্য করেন আপিল বিভাগ। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধনের প্রতীক ফিরে পাবে আশাবাদ ব্যক্ত করে আইনজীবী শিশির মনির বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খুসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার SM শাহজাহান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এর আগে গতকাল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ডা জুবাইদা রহমান। ২০২৩ সালের আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। রাজধানীর হাতিরঝিল এলাকায় নতুন করে উৎপাত বেড়েছে সন্ত্রাসীদের। দিনে দুপুরে হামলা, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এমনকি ঘরে ঢুকে কোপানোর ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না কাউকে। সোহেল আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। প্রকাশ্যে গুলি ছুড়ে এভাবেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসীরা। দলবল নিয়ে মোটরসাইকেলে মহড়া, চাঁদাবাজি, দখলবাজি, হামলা এ যেন নিত্যদিনের ব্যাপার। রাজধানীর হাতিরঝিল এলাকায় সন্ত্রাসীদের আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। সম্প্রতি বাগিচার টেকে আলেকুর রহমান রতন নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় মামলা করতে যাওয়ায় ক্ষিপ্ত সন্ত্রাসীরা তার বাসায় ঢুকে গুলি ছুড়ে হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী পরিবার জানায়, বাদশাহ ও তার গ্রুপের সদস্য সাকিব, ফিরোজ, ফারুক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাফসান, এবাদুল সহ আরো বেশ কয়েকজন এই হামলা চালায়। আমার বাসার সাথে বাঁধবে মারধর করে, মারধর করে আমার রাস্তায় দুটা কোপ দিয়েছে, হাতে আর 2 হাতে আর পায়ে। পরে আম্মুর হাতে বলে ইসলাম শুনে একটা সাদা স্টাম্প আনছে, লেখা কিছু ছিল না। আমার সিগনেচারটা আগে নিচে পড়া, বড় ছেলে সিগনেচার নিচ্ছে। নেওয়ার পরে বলতেছে, এখন ছেলে নিয়ে যান। 4 জন লোক ছিল ভিতরে। পরে আমার বলতেছে কি গুলি খেবেন নাকি গেটের বাইরে। পরে আমি বের হয়ে গেছি। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করতে বেপরোয়া বাদশা গ্রুপ, তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আমি থানা অভিযোগ করছি, আমার কাছে 55,000 টাকা ছিল এক জায়গায় রাখা। ওই টাকাটা নিয়েছে, আরও ওদিনকার বেচা কিনির টাকা ছিল, ওই টাকা দিয়ে নিছে। সিগারেট নিয়ে গেছে, এখানে আবার এই ঠান্ডা জিনিস এনে রেখে খায়, এনে আবার লাইন ধরে রেখে। ওনারা দোষ করে আর নির্ভয় মানুষদেরকে মামলা দেয়, ওনাদের কথা না শুনলে। ওনারা হুমকি দেয়, এলাকার কোনো মানুষ থাকতে পারে না এই জায়গায়। আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা আত্মীয় স্বজনকেও দেখতে আসতে পারি না এই জায়গায়। এই বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপরাধীদের দমনে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটা ঘটছে, এর পিছনে যেটা বললেন গোলাগুলির বিষয়টা, সেটাতে ওটা কেউ ছিল না বাসায় বাইরে, বাসায় গিয়ে মানে ফাঁকা ফায়ার করছে। বিষয়টা নিয়ে দেখতেছি আসলে কি বিষয়টা। বাদশা গ্রুপের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা সম্প্রতি প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তাদের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে সারা বাংলার খবর।
নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের যানটি হবে বিশ্বসেরা। এই প্রতিবাদী স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার উদ্যোগে 1 লক্ষ বৃক্ষরোপণ গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের এই প্রশংসনীয় উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে সাধারণ মানুষ তথা সুশীল সমাজের মধ্যে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের রিপোর্টে জানাচ্ছেন মেহরাব সুমন। শিল্পনগরী নারায়ণগঞ্জ শিল্পায়নের প্রয়োজনীয় কৃষি জমিতে গড়ে উঠেছে শিল্প প্রতিষ্ঠান। এছাড়া রাস্তাঘাট সহ উন্নয়ন কর্মকাণ্ডে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে সবুজের সমারোহ। এমন বাস্তবতায় জেলার 14টি পয়েন্টে 1 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এই উদ্যোগে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে জেলার সচেতন নাগরিকরা। কিভাবে নারায়ণগঞ্জকে একটি সুন্দর শহর গঠন করা যায়, কিভাবে নারায়ণগঞ্জকে আরো সুন্দর করা যায় সেটা তিনি উদ্যোগ নিয়েছে। এই জন্য আমি মনে করি এটা আমাদের নারায়ণগঞ্জের মানুষের জন্য অত্যন্ত আমরা ভাগ্যবান যে উনি এসে এই নারায়ণগঞ্জকে একটি সবুজে ঘেরা একটি সুন্দর শহর তিনি উপহার দিতে চাচ্ছেন। এই জন্য আমি মনে করি এটা ইতিবাচক দিক। এটা যেন ধারাবাহিকতা থাকে, যদি ধারাবাহিকতা থাকে আমরা চাই এই সুন্দর নগরী আরও বেশি সুন্দর হবে। এবং ওনার যেই গ্রিন অ্যান্ড ক্লিন সিটি যেই উদ্যোগ, এই উদ্যোগকে ওনার পরবর্তীতে যে আসবে সেজন্য এটা ধারাবাহিকতা ধরে রাখে। গ্রিন অ্যান্ড ক্লিন সিটির যে উদ্যোগ, এটাতে তো আমি মনে করি কারো বাধা দেওয়ার কিছু নাই। অবশ্যই নারায়ণগঞ্জের মানুষ এটাকে স্বাগত জানাবে, আমরাও স্বাগত জানাই। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, প্রকল্পের আওতায় ইতিমধ্যে রোপণ করা হয়েছে প্রায় 10,000 বৃক্ষ। উচ্ছেদ করা হয়েছে শহরের অলিগলির দখল হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ স্থানের অবৈধ স্থাপনা। শহরটি হয়ে গিয়েছে হচ্ছে বিভিন্ন কলকারখানা, ইন্ডাস্ট্রি এবং বাসাবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানে ছেয়ে গিয়েছে। এখন এই জায়গায় আমাদের গ্রিন করার জন্য জায়গা পাওয়াটা একটু বড় চ্যালেঞ্জ। যদিও আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অনেকগুলো টিম গঠন করে দিয়েছি এবং আমরা জায়গা বের করার চেষ্টা করেছি। এবং এছাড়া আমরা যদি 1 লক্ষ গাছ লাগানোর মতো জায়গা রাস্তার পাশে বা আমাদের অন্যান্য জায়গা যেগুলো আমরা চিন্তা করছি না আসে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা ছাদ বাগানের দিকে যাব। কিন্তু আমরা এই শহরকে গ্রিন করব ইনশাল্লাহ। স্থানীয়দের প্রত্যাশা, গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নে সকল বাধা বিপত্তি অতিক্রম করে শুধু বৃক্ষরোপণই নয়, সংরক্ষণ ও বেড়ে ওঠার মধ্য দিয়ে সবুজে ভরে উঠবে নারায়ণগঞ্জ এবং স্বস্তির নিঃশ্বাস ফেলবে এ শহরের নাগরিকরা। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশ ইনের ঘটনার প্রতিবাদ জানিয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। তারপরেও দেশের বিভিন্ন সীমান্তে পুশ ইন বন্ধ হচ্ছে না। ফেনীর 103 কিলোমিটার সীমান্তে বিজেপির তৎপরতার সর্বশেষ তথ্য জানিয়েছেন আমাদের ফেনী উত্তর প্রতিনিধি সৈয়দ কামাল। এই সীমান্তে 103 কিলোমিটার সীমান্তে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে কোনো ধরনের পুশ ইনের মতো ঘটনা, ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের মতো ঘটনা এবং কোনো ধরনের উত্তেজনা কিছুই এখানে ঘটেনি। এখানে সম্পূর্ণ শান্ত এবং শান্ত পরিবেশেই এই সীমান্ত রয়েছে। আমরা এই বিষয়ে ফেনী 4 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করেছি। লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন আমাদেরকে জানিয়েছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে এখানে উনি বিজিবির যে বিজিবির টহল অনেকখানি বৃদ্ধি করেছে। আসসালামু আলাইকুম। বিজিবি টহল তৎপরতা নিয়মিত করছি। পাশাপাশি পুশ ইন বন্ধের লক্ষ্যে সীমান্ত জনসাধারণকে অবহিত করানো হয়েছে এবং পাশাপাশি আনসার এবং বিডিপি আমাদের সাথে টহল করতেছে। কোনো ক্রমের জন্য পুশ ইন না হয় বা না করতে পারে আমরা সতর্ক অবস্থায় আছি এবং এ পর্যন্ত তারা সফল এবং এ ধরনের কোনো পরিস্থিতি এ পর্যন্ত দেখা যায়নি। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এতে উপজেলার প্রায় 3 লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় 3 লাখ জনসংখ্যার অধ্যুষিত রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যার উন্নীত হলেও রয়েছে নানা সমস্যা। দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের 27 জনের অনুমোদিত পদ থাকলেও শূন্য রয়েছে 14 জন সিনিয়র স্টাফ নার্সের পদ।
তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৬৮টি পদ থাকলেও কর্মরত ৪৫ জন, আর চতুর্থ শ্রেণীর ২১ জন থাকার কথা থাকলেও ১৪টি পদই শূন্য। বছরের পর বছর এমন স্বল্প সংখ্যক ডাক্তার কর্মচারী নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চরাঞ্চলের এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। সরকারি আয়া ওয়ার্ড বয়, তারপরে সিকিউরিটি গার্ড নাই, আমরা সবকিছু মিলে সবাই থাকতো, ওদের সুস্থভাবে আমরা সেবা দিতে পারতাম আরো ভালো করে। আমাদের এখানে জনবলের চরম সংকট, যেমন ডাক্তারের পোস্ট আমার এখানে সর্বমোট 20 জন, সেখানে ডাক্তার রয়েছে মাত্র আমার 3 জন আছে। এই 3 জন ডাক্তার দিয়ে আসলে কিন্তু ঘোরা মানে স্বাস্থ্যসেবা আসলে খুব হিমশিম খেতে হচ্ছে আর কি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশনায় আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর হইতে বাইদগাঁও বাজার পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মালেক, সদস্য মোহাম্মদ শামীম হোসেন ওসমান গনি, শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, মোহাম্মদ সুলতান উদ্দিন সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর জান্নাকান্দি এলাকায় জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এলজিডির আওতাধীন কাটিগ্রাম রাজীবপুর বাইরা সড়কের পিচ ঢালাই নির্মাণে 50% ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হলেও মালিকরা এখনো ক্ষতিপূরণ পাননি। আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকর মেলেনি। জমির প্রকৃত মূল্য পরিশোধের দাবি জানিয়ে তারা বলেন, পাওনা না দিলে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হবে। চট্টগ্রামে জাহাজ আত্মসাৎ এবং পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের পুরাতন ফিশারিঘাট এলাকার একজন মাছ ব্যবসায়ী। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ বেলাল উদ্দিন নামের ওই ব্যবসায়ী বলেন, থানায় জিডি করার 1 মাস পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ, বরং থানা কর্তৃপক্ষ আপোষের পরামর্শ দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও ন্যায় বিচারের অন্তরায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলাল উদ্দিন বলেন, তিনি এফভি কোহিনুর 02 নামের একটি ফিশিং জাহাজের মালিক। 1 বছর আগে তিনি জাহাজটি শাহ আলম নামে এক ব্যক্তির কাছে বার্ষিক 47 লাখ টাকার ভাড়ায় দেন। উভয়ের মধ্যে লিখিত চুক্তিও হয়। গাইবান্ধায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব। এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 3টি গ্রুপে 55টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে সিনিয়র গ্রুপে 20, জুনিয়র 31 ও বিশেষ গ্রুপে 4টি স্টল রয়েছে। বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে রাশিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভবনে হামলার অভিযোগ উঠেছে। রাজধানীর মানিকদি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাশিদ তার বাসা থেকে দেশীয় অস্ত্র কিশোর গ্যাং নিয়ে ভবনের ভেতরে হামলা চালিয়ে বেশ কিছু স্থাপনার ক্ষতি করে। সেখানে থাকা কর্মরত শ্রমিকরা বাধা দিলে তাদেরকেও মারধর করেন। এক থেকে দেড় ঘন্টা হামলার পর খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি অধিগ্রহণ ছাড়া মস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করার প্রতিবাদে মানববন্ধন করেছে ডেমরার জমির মালিকরা। তাদের অভিযোগ, জমি অধিগ্রহণ ছাড়াই ডেমরার 70% ওয়ার্ডের মস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুর রহমান হাসান, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম সহ এলাকার জমির মালিকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিনা নোটিশে সড়কের 2 পাশের গাছপালা
বাড়িঘরের বাউন্ডারি বেড়া উচ্ছেদ করা হচ্ছে। এই কারণে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রাজধানীর মাওয়াতুল উত্তরপাড়া মোহাম্মদ আজিজুর রহমান খান মিন্টু নামে একজন ব্যক্তি প্রাকৃতিক উপায়ে ভেষজ ঔষধ এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আজ তিনি 59 বছর বয়সে ডায়াবেটিস মুক্ত হয়েছেন। তিনি জানান, ইন্টারনেট থেকে প্রাপ্ত নিয়মিত পরিচর্যার মাধ্যমে এখন পুরোটাই সুস্থ। আমার এই পন্থা অবলম্বন করলে যে কোনো ডায়াবেটিসের রোগী সুস্থ হয়ে উঠবে, আমি আশাবাদী। তার এই প্রাকৃতিক উপায় সম্পর্কে বলেন, নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশগ্রহণ। প্রধান উপদেষ্টার আশেপাশের মানুষই নির্বাচন বিলম্বের ছক কষছেন, অভিযোগ জয়নুল আবদিনের। ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। এবং নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শেষ, রায় 1 জুন। ডাক্তার জুবাইদুর রহমানকে জামিন দিলেন হাইকোর্ট। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।